আগামীকালকে ঈদ, কিন্তু তার আগের রাত্রটাই পুরোটাই ছিল আমাদের ঈদের আনন্দ। তারপর ঈদ সালামি, তখনকার সময়ে 2 টাকা 1 টাকা, বড় জোর 5 টাকা। মুরব্বীদেরকে বর্ধিত চাঁদ দেখার পরে প্রথম সালাম দিতে হবে। তখন বালিশের তলায় ভাঁজ করে আমরা অনেক সময় নতুন জামানা থাকলে ওটাকে ভাঁজ করে রাখতাম। ভিউ কার্ড ছিল, ভিউ কার্ডে ঈদ মুবারক একজন আরেকজনকে দেওয়া হতো। 71 সালের ঈদটা ছিল সেটা অনেক দুর্বিষহ, অনেকের কপালে ঈদ জুটে নেই। জামার হাতা নেই, ওই ব্যথাটা আমার ঈদের আনন্দটাই মাটি হয়ে গেল। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসছে, ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। খুব জনপ্রিয় এবং প্রচলিত একটা গান ছিল এক সময়। এখন এই 25 সালে এসে আমি যদি একটু জানতে চাই যে প্রতি বছর যে ঈদ চলে যাচ্ছে, সেই আগের ঈদগুলো কেমন ছিল, অর্থাৎ 60-এর দশক, 70-এর দশক কিংবা 80-র দশকে সেই গল্পগুলো আমরা জানতে চাই। সেই চাঁদ রাতের গল্পগুলো, ঈদগুলো কেমন কাটতো, সেই গল্পগুলো জানার জন্য আমার সঙ্গে আজ উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল্লাহ। প্রায় 70 পেরিয়ে 71 বছরে পা দিয়েছেন তিনি। জন্মটাও সেই 1955 সালে। তার কাছ থেকে তাদের আমলে সেই গল্পগুলো একটু জানবো, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। ঈদের শুভেচ্ছা আপনাকে। কদিন পরে ঈদ, একটু প্রথমে জানতে চাই, প্রায় তো বলছিলেন শুরুর দিকে যে 70 পেরিয়ে 71-এ পা দিয়েছেন, তো এত বছরের জীবনে আসলে পেশাগত জীবনে আপনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? পেশাগত জীবনে প্রথম দিকে আমি 2 বছর হাই স্কুলে শিক্ষকতা করছি, প্রায় 8 বছর ব্যাংকে চাকরি করছি, তারপর প্রবাসী কিছুদিন ছিলাম। তারপর ছোটোখাটো ব্যবসা পাশাপাশি মূলত সাংবাদিকতার সাথেই জড়িত হয়ে পড়ি। নিজের একটা পত্রিকা আছে, পত্রিকার সম্পাদনা করি। এই যে যান্ত্রিকতার এই যুগে আমি পেছনে দেখতে পাচ্ছি ধান ক্ষেত, খড়ের গাদা যেটাকে বলা হয়, কিন্তু আপনার বড় হওয়াটা তো সেই নোয়াখালীতে, মাইজিতে। আপনাদের সময়ে কি এই যান্ত্রিকতা এমন জীবন ছিল? না, এমন তো কোলাহল ছিল না। তখন হাতে গোনা লোকজন, হাতে গোনা বাড়ি, অনেক দূর দূরান্তে বাড়ি ছিল। আর তখনকার লোকজন ছিল কম, এত ঘনবসতি ছিল না। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের আকাশ পাতাল পার্থক্য। এখনকার ঈদটা আপনি দেখছেন কেমন হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন দেখি, টেলিভিশন অনুষ্ঠান দেখি, চাঁদ উঠলে আমরা টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখতে পাই। আপনাদের সেই আমলটা, অর্থাৎ সেই 60-এর দশক, 70-এর দশক, 80-র দশক, যখন আপনারা ছোট ছিলেন, কিভাবে আপনারা ঈদ উদযাপন করতেন, সেই গল্পগুলো একটু আজকে আমি আপনার থেকে শুনতে চাই। তখন আমাদের আনন্দটাই ছিল ভিন্ন ধরনের। রোজার শুরু থেকে ঈদ আসছে, যতই রোজা ঘনিয়ে আসছে ততই আমাদের ঈদের আনন্দ ঘনিয়ে আসছে। তখন ঈদের আনন্দের অনুভূতিটাই আমাদের কাছে আলাদা একটা অনুভূতি ছিল। ঈদে নতুন জামা, ঈদে একজনের একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া, একের সাথে অন্যের শুভেচ্ছা বিনিময়, আত্মীয়স্বজনদের শুভেচ্ছা বিনিময়, বিশেষ করে নতুন কাপড় চোপড় প্রাপ্তির বাবা মায়ের কাছে আবদার। এবং ঈদের সময় বাবা চাকরি করতেন চট্টগ্রামে, ঈদের আগে আসতে নতুন জামা কাপড় আনতেন। এবং ঈদের দিন সকালবেলা নামাজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই জামাটা আমরা ভাঁজ থেকে খুলতাম না। কিংবা তখনকার আয়রন করার কিছু ছিল না, তখন বালিশের তলায় ভাঁজ করেও আমরা অনেক সময় নতুন জামানা থাকলে ওটাকে ভাঁজ করে রাখতাম, তাতে করে ওটাই আয়রন হতো। একবার তখন আমি ছোটো 5-6-এর ছাত্র ছিলাম। বাবা ঈদের 2 দিন আগে বাড়িতে আসলেন, আমার জন্য নতুন জামা আনলেন, এবং এটা আমি কাউকে ধরতে দিতেছি না, কাউকে খুলতে দিতেছি না, ওটা রেখে দিচ্ছি। ঈদের দিন সকালবেলা গোসল করে সুন্দর করে যখন জামাটা গায়ে দিতে যাব, তখন জামাটা মেলে দেখি যে জামার একটা হাত নেই। আচ্ছা, তখন আমার সে কি কান্না। তখন চাচা, দাদা, দাদি, মা সবাই আশ্বস্ত করতেছে আমাকে আজকেই নতুন জামা কিনে দেবে, কিন্তু আমার সেই জামার হাতা নেই, ওই ব্যথাটা আমার ঈদের আনন্দটাই মাটি হয়ে গেল। এই রকম আমাদের এই সুখ স্মৃতি আনন্দ এগুলো নিয়েই, যেমন ইফতারের পরেই ঈদের আগের দিন চাঁদ দেখার একটা প্রতিযোগিতা ছিল, কার আগে কে যাবে, কে প্রথম চাঁদ দেখছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হতো কে প্রথম দেখছে। এবং আবার মুরব্বীদেরকে বর্ধিত চাঁদ দেখার পরে প্রথম সালাম দিতে হবে। চাঁদ দেখলে এবং একজনে দেখলে অন্যদেরকে ডেকে নিয়ে আমরা চাঁদ দেখাইতাম। চাঁদ দেখার গল্পটা আবার মুরব্বীরাও আসতো, অনেকে দেখতো, কেউ দেখছে কেউ দেখছে না, কিংবা অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দেখা যেত না। এইরকম একটা আনন্দের ভিতরে আমাদের কাটতো। আচ্ছা, এই যে বলছিলেন যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে চাঁদ কখনো দেখা যেত, তখন দেখা যেত না। এখন তো টেলিভিশনের যুগ, মিডিয়াতে আমরা দেখি যে কোনো না কোনো জায়গায় চাঁদ দেখা গেলে খবর চলে আসে। তখন যখন আপনারা আকাশের চাঁদ দেখতে পারতেন না, তখন আপনারা শিওর হতেন কিভাবে যে কাল ঈদ? তখন রেডিও থেকে আমরা জানতো, যখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল বা বর্ষাকাল থাকতো, চাঁদ দেখা যায় নাই বা দেখা গেলেও আমরা দেখি নাই, তখন রেডিওতে জানানো হতো যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, আগামীকালকে ঈদ হবে। তখন থেকে আমাদের ঈদের প্রস্তুতি চলতে থাকতো। তো এরকম কি কখনো হয়েছে যে অনেক রাত হয়ে গেছে, আপনারা জানতেন যে চাঁদ উঠেনি,
কিন্তু রাত 10টা-11টার সময় খবর আসলো চাঁদ উঠেছে, কালকে ঈদ হবে, এমনটা হয়েছে? আমরা তো 19 সালেও এমন একটা ঘটনা দেখেছি। এটা বর্তমান প্রযুক্তির যুগে এসে হয়েছে, আমাদের সময় কিন্তু তখন এরকম কিছু তেমনটা ঘটেনি। তখন তো এখন টিভি ছিল না, কারেন্ট ছিল না, ওই রেডিওতে যেটা বলা হতো, আর রেডিও তো এখনকার মতো এত চ্যানেল ছিল না। তখন পাকিস্তান আমলে ছিল রেডিও পাকিস্তান, দেশ স্বাধীন হওয়ার পর সেটা পরিবর্তিত হলো বাংলাদেশ বাংলাদেশ বেতার, এবং সেটাও দীর্ঘ সময় পর্যন্ত ওই সরকার নিয়ন্ত্রিতই ছিল, ব্যক্তি পর্যায়ে না যাওয়ার আগ পর্যন্ত। তখন সাধারণত আমরা তথ্যের জন্য বা সংবাদ শোনার জন্য আমরা রাত্র 8:45 বিবিসির সংবাদ খবর শুনতাম রেডিওতে, রাত 10টায় বয়দামের খবর শুনতাম। আচ্ছা মূলত এই দুটা খবরই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা আচ্ছা, সেখান থেকেও আপনারা শিওর হয়ে যেতেন যে চাঁদ উঠেছে কি উঠেনি? হ্যাঁ, সেখান থেকেই আমরা শিওর হয়ে যেতাম যে চাঁদ উঠছে কি উঠে নাই, বা আগামীকালকে আমরা ঈদ করবো কিনা। আর শোনার সাথে সাথে আমাদের ঈদের প্রস্তুতি, সারা রাত জেগে ঈদের আনন্দ। আগামীকালকে ঈদ, কিন্তু তার আগের রাত্রটাই পুরোটাই ছিল আমাদের ঈদের আনন্দ। কি করতেন আপনারা, মানে এই সারা রাত জেগে? বা আমরা কি কি করতেন? কেউ মেয়েরা মেহেন্দি বাটাতো, মেহেন্দি লাগাতো, ছেলেরা কার কি জামা এ ওরটা দেখাতো, ও ওরটা এ দেখতো, কিন্তু কেউ ভাঁজ খুলতো না, কারণ ভাঁজ খুলতে মনে হতো যেন ঈদের আনন্দটা মাটি হয়ে যাচ্ছে। আবার এমনটা তো ছিল যে নিজের ঈদের জামা যদি একজনকে দেখায় দেয় পুরাতন হয়ে যাবে, যেন অনেকে হ্যাঁ, দেখা সেরকমটা ছিল, এবং ওটাকে কাগজ দিয়ে মুড়িয়ে এবং আলমারির ভিতরে রেখে দেওয়া হতো, যাতে করে এটা কেউ যেন না দেখেন। ঈদের দিন দেখবে, এটা সবাই দেখবে, এটার মধ্যে একটা আলাদা একটা আনন্দ ছিল। তারপর ঈদ সালামি, তখনকার সময়ে 2 টাকা 1 টাকা, বড় জোর 5 টাকা ঈদ সালামি। ঈদ সালামি। তখন আমাদেরকে এটা কম্পালসারি ছিল, যেটা দিতেই হবে। মানে তখন ঈদ সালামি ছিল 2 টাকা 1 টাকা 5 টাকা। 2 টাকা 1 টাকা, বড় জোর 5 টাকা। 5 টাকাটা একটু বড় ধরনের হয়ে যেত, মানে বড় লোকি সালামি ছিল সেটা। বড় লোকের সালামি ছিল 5 টাকা। সে সময়ের জামা কাপড়ের দাম কেমন ছিল? তখনকার সময় জামা কাপড় যেমন একটা তখন বেশিরভাগই রেডিমেড শার্ট বা রেডিমেড সেলাই করা ছিল। একটা রেডিমেড শার্ট যেমন তখন আমার বয়সে আমার 5-6-এ থাকা গেলেন, তখন দেখছি একটা শার্ট 4 টাকা 4.5 টাকা। 4 টাকা? 4 এটা টাকা। কত সালের ঘটনা? এটা এই 67-68। 67-68 সালের ঘটনা। মানে 4 টাকা দিয়ে শার্ট পাওয়া যেত? 4 টাকা দিয়ে খুব ভালো শার্ট পাওয়া যেত। আচ্ছা। শুধু শার্ট না, খুব উন্নত মানের শার্ট পাওয়া যেত। 4 টাকা 4.5 টাকা 5 টাকা হলে একটা উন্নত মানের শার্ট পাওয়া যেত। একটা লুঙ্গি ছিল 2.5 টাকা 3 টাকা। তখন তো 1 আনা 2 আনার হিসাব ছিল, আধা আনার হিসাব ছিল। যেমন আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি চাউল তখন তো কেজি ছিল, তখন ছিল সের। চাউলের সের ছিল 8 আনা 8.5 আনা। একটা কামলার মজুরি ছিল 2 টাকা, 2.25 টাকা, 2.5 টাকা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ঈদ কার্ডের প্রচলন ছিল মনে হয় তখন। হ্যাঁ, তখন ভিউ কার্ড ছিল, ভিউ কার্ডে ঈদ মোবারক একজন আরেকজনকে দেওয়া হতো। তখন একটা ভিউ কার্ড আমরা কিনতাম 2 পয়সা, কিংবা একটা ভালো যেগুলো এগুলো 1 আনা, কিংবা আরেকটু ভালো যেগুলো এগুলো 2 আনা। এবং এই ভিউ কার্ডগুলোর মধ্যে, ঈদ কার্ডগুলোর মধ্যে বিভিন্ন রকম শ্লোক লেখা থাকতো। তখন এটা আমরা বন্ধুরা, ক্লাসমেটরা, সহপাঠীরা একজনকে দিতাম। আমি এখন একটু অন্য প্রসঙ্গে আসবো, ঈদের প্রসঙ্গে। সেটা হচ্ছে যে এখন তো আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি। 71 সালের আগে পরে ঈদ কেমন ছিল? আমি যদি বলি যে পাকিস্তান আমল বা পূর্ব পাকিস্তানের ঈদ আর নতুন বাংলাদেশ যখন গঠিত হলো, স্বাধীন হলো, তখনকার ঈদ, দুটোর পার্থক্য যদি বলতে চাই, কেমন দেখেছিলেন? তো স্বাধীনতা উত্তরকালে তখন আনন্দটা একটু বাড়তি তো হয়েছে। একটা বাড়তি আনন্দ তো আমাদের ছিল, একটা নতুন দেশ, নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা উদযাপন করতেছি, সে আনন্দটা তো আলাদাভাবেই ছিল। তো 71 সালের ঈদ কেমন ছিল? 71 সালে ঈদ তো ছিল 71 অবশ্যই। সালের ঈদটা ছিল, সেটা অনেক দুর্বিষহ। অনেকের কপালে ঈদ জুটে নেই, যেমন আমার কপালে ঈদ জুটে নেই। আমি তখন নানার বাড়িতে ছিলাম, আমাদের আমাদের বাড়িতে ফাঁকা ছিল, দেখার মতো কেউ ছিল না। কোন জায়গায় সেটা? আমাদের বাড়ি তো টাউনের উপরেই ছিল, নোয়াখালীতে মাইদি শহরে বাড়ি ছিল। শহর থেকে 1-1.5 গজ দূরে রাজাকারের ক্যাম্প ছিল, যার কারণে মালয়েশিয়া পুলিশ ছিল, পাকিস্তানি সোলজারদের সহযোগী। ওই ভয়ে আমাদের বাড়ির লোকজন, আমরা যে যার আত্মীয়দের বাড়িতে ছিলাম। যেমন আমরা ছিলাম আমাদের নানার বাড়িতে, তখন সেখানে বাবা চাকরি করতেন। তখন বাবার তো চাকরি ছিল না, বাবা বাড়িতে নতুন জামা কোত্থেকে কিনবে, আর কিনবেই বা কোত্থেকে? শহরে তো মানুষ ভয়ে যেত না। আর সন্ধ্যার পর তো কারফিউ থাকতো। তখন ওই ঈদে নতুন জামা ভাগ্যে জোটে নাই। তখন পুরাতন জামাকে নতুন করে ধুয়ে ভাঁজ করে বালিশের তলায় দিয়ে, আবার বালিশের তলায় কিছুক্ষণ পর পর দেখতাম যে ভাঁজটা ঠিক আছে কি না। তারপর আবার বালিশ উল্টে কাঁথা ছিল, কাঁথার ভিতরে দিতাম যেন ভাঁজ নষ্ট না হয়, কারণ আয়রন তো কোনো ব্যবস্থাই ছিল না। তখন এই যুদ্ধকালীন সময়ের ঈদটা
এরকমভাবে তো কাটছে। ঈদের জামাত কিভাবে পড়েছিলেন আপনারা সেই যুদ্ধকালীন সময়? না, যুদ্ধকালীন সময় যেহেতু গ্রামে তো আর তেমন একটা যুদ্ধের এফেক্ট পড়েনি? যুদ্ধের এফেক্ট পড়ে নাই। তারপরও অনেকের মনে আনন্দ ছিল না। কারণ আনন্দ ছিল না, যাদের গৃহস্থীপনা ছিল তাদের কাছে হয়তো নগদ কিছু টাকা পয়সা ছিল, কিন্তু যাদের আর্নিং পার্সন, যারা চাকরিজীবী কর্মজীবী, তাদের কর্ম ছিল না, চাকরি ছিল না, তারা বাড়িতে তখন এই কোনো মতে ঈদ কাটছে। তারপর ওই যে জামা কাপড় পরে পুরাতন জামাকে নতুন জামা মনে করে ঈদের জামাতে গিয়ে জামাত পরতে হয়েছে। তারপর ওই আনন্দটা তো ঠিকই ছিল, একজনের সাথে একজনের কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, সবাই মিলে সবকিছু ছিল। একসাথে ছিল। কিন্তু ওই সেই আনন্দের মধ্যে কিছুটা বেদনাও ছিল। ওইটা ওই যুদ্ধের সময় কি দুই ঈদই পড়েছিল, কোরবানি ঈদ এবং রোজা ঈদ দুটোই পেয়েছিল? হ্যাঁ, দুই ঈদই ছিল। দুইটাই পেয়েছিল। হ্যাঁ, দুটোই। আচ্ছা, আর কোরবানি ঈদের সময় তাহলে যদি অপ্রাসঙ্গিক তবু বলি, কোরবানি ঈদের সময় মানুষ কোরবানি দিতে পেরেছিল সেই সময়? অনেকে পেরেছে, অনেকে পারে নাই। অধিকাংশেরই আর্থিক সংগতির সমস্যা ছিল। আর তাছাড়া ভয় ভীতিও অনেকের কাজ করছে। কারণ অধিকাংশের যদিও অনেকে মুক্তিযুদ্ধে যায় নাই, কিন্তু তারপরেও যাদের ফ্যামিলিতে বয়স্ক ছেলে ছিল, উপযুক্ত ছেলে ছিল, নিরাপত্তার কারণে তখন তাদেরকে পলাতক থাকতে হয়েছে। এই যে জীবনে এই সময়টা এসে আমি যদি আপনাকে বলতে চাই যে এই আধুনিক যুগের ঈদ আর আপনাদের সেই সময়কার ঈদ, দুটো ঈদের মধ্যে যদি পার্থক্য করতে পারি, কোন ঈদটা আসলে আপনার কাছে মনে হয় যে খুব আমোদে ছিল বা খুব ভালো ছিল? একটু পার্থক্য তো আছে, কারণ তখনকার ঈদের যে বাস্তবতা ছিল, ওই বাস্তবতার পাশাপাশি এখনকার তরুণদের মধ্যে অনেকটা উচ্ছ্বাস কাজ করতেছে। যেমন এখনকার ঈদের কথা বলতে গেলে ঈদ অর্থ খুশি, খুশি অর্থ আনন্দ, মানে ঈদ মানে আনন্দ। আর এটাকে আরেকটা যদি আমি ব্যাপকভাবে বলতে যাই, এই খুশি বা আনন্দের জন্য টাকা, অতএব ঈদ অর্থ টাকা। মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকা থাকলে ঈদের আনন্দ আছে? আর টাকা থাকলে, বর্তমানে আমি আমি দেখি, টাকা থাকলে ঈদের আনন্দ, যার যত বেশি টাকা আছে তার কাছে ঈদের আনন্দ তত বেশি। কারণ প্রত্যেকেই বাবা মায়ে চায় তার ছেলে মেয়ের দিকে কিছু ভালো কিছু দিতে। আপনাদের সেই সময় যে আমি যদি বলি 1960 সাল 65 সাল যে ঈদ ছিল, সে ন্যাচারাল যে মজাটা আনন্দটা ছিল প্রাকৃতিক, না, সেই ন্যাচারালটা, সেই প্রাকৃতিক অবস্থা তো এখন নেই। আপনি যেমন বলছিলেন না যে ঈদের তখন এখনকার যেমন তখনকার আমরা মেঠো পথে হাঁটতাম, এখন তো মেঠো পথে নেই। তখন এক একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব ছিল অনেক দূর। আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতাম। তখনকার সময় আমরা বাড়ি থেকে ফুপুর বাড়িতে, নানার বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে একদিন সারাদিন শুধু আমরা ঘুরতাম বাড়িতে। আর আমাদের মূল তো ইয়ে ছিল ঈদের সালামি আমরা পাবোই। নানার বাড়িতে গেলে মামা দিবে, নানা দিবে, পুকুর বাড়িতে গেলে পুপু দিবে, খালার বাড়িতে গেলে খালা দিবে, পকেট ভর্তি থাকবে টাকা। কিন্তু টাকা কিন্তু 1 টাকা 2 টাকা, কিন্তু তখন 1 টাকা 2 টাকা জমতে আমাদের তো অনেক টাকা হয়ে যেত। কি করতেন সে টাকা দিয়ে? সে টাকা দিয়ে আমরা পরবর্তী খরচ করতাম, যে যার মধ্যে খরচ করতাম, বন্ধুরা পিকনিক করতাম, আনন্দ ফুর্তি করতাম। এখন তো আধুনিক যুগে এসেছে, আমরা ফিন্নি, পায়েস, চিকেন, অনেক চাউমিন, অনেক কিছু খাচ্ছি। আপনাদের সময় ঈদের আপ্যায়নের কি ছিল? না, তখনকার সময় এত ভোগবিলাসিতার তো সুযোগই ছিল না। তখনকার বাড়িতে বিভিন্ন ধরনের এই চুটকি, তারপর চাউলের গুঁড়ি দিয়ে ওইটারে হাতে ওই যে ছাইয়া পিঠা বলে, ছাইয়া পিঠা, নোয়াখালী ভাষায় তারপর বলে। আরো অনেক ধরনের যে যত সুন্দর করে বানাতে পারতো। তারপর হয়তো একটু ভালো রান্না হইতো, পোলাও মাংস হইতো বড় জোরেটুকু। এখনকার আধুনিকতার মতো এত কিছু তো তখন ছিল না। এখন তো আমরা দেখতে পাই যে গরুর গোস্তের দাম প্রায় 800-850 টাকা, কিংবা পেঁয়াজ বলুন, আলু বলুন, চালের বলুন, দাম অনেক কিছু বেড়েছে, অনেক বেড়ে গেছে। আপনাদের সেই সময়টা এই গরুর মাংস বা অন্যান্য খাবার দাবারের দাম কেমন ছিল? না, তখন এগুলো অনেকটাই নাগালের ভিতরে ছিল। তখন গরুর মাংস ছিল 2 টাকা 2.5 টাকা কেজি। 2 টাকা কেজি? কেজি না, সের, তখন তো সের। আচ্ছা, আমরা কেজি তো এই মাত্র কিছুদিন আগে থেকে আমরা কেজি সেরে বেশি হয় না কেজিতে বেশি হয়? আবার সেরের আগে ছিল তখন ওই যে আমাদের তখন আঞ্চলিক ভাষা বলো হুড়া বলা হইতো আর কি। আচ্ছা, হুড়া। এক সেরে তখন এক হুড়ায় 1 সের চেয়েও বেশি হইতো। আচ্ছা, এক হুড়ায় 1 সেরের চেয়ে বেশি হতো? 100 বেশি হইতো। সের, ছটাক, পোয়া এই মাপেই ছিল। গরু মাংস, খাসি মাংস এটা ছিল 2 টাকা 3 টাকা
এখন যেটা তো এখনো কেজি বলতে বলতে আর শেরটা এখন আর মনে আসে না। এখন আর সেটা মুখে আসে না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জেনেছি। শেষমেশ আমি বলতে চাই যে ঈদ তো চলে আসলো, এই ঈদে এখন তো বয়সে এই সময় এসে আজকে এবার ঈদে আপনার পরিকল্পনা কি? এখন এই বয়সে এসে ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে নিয়ে সময় কাটানো। যেমন ঈদের আগের দিন রাত্রে ওদের প্রস্তুতি চলবে, জামা কাপড় কে কয়টা জামা পাইছে ওগুলা দেখাবে। তারপর তারা হাতে মেহেন্দি দিবে, রং দেবে, সারা রাত জাগন থাকবে, কখন ভোর হবে, ভোর হওয়ার পর গোসল টোসল করে রেডি হবে, নতুন জামা পরবে। তারপর ওদেরকে নিয়ে নাতি নাতিদের নিয়ে সময় কাটাবো, মসজিদে যাব, তারপরে সে তাদের সাথে গল্প গুজব করবো। এখন তো ঘরে ঘরে বিদ্যুৎ আছে, আপনাদের সেই আমলটাতে তো মনে হয় বিদ্যুৎ ছিল না তেমন একটা। না, তখন তো বিদ্যুতের আপনি সর্বপ্রথম বিদ্যুতে মানে কারেন্ট দেখেছেন কখন, কত সালে বিদ্যুতের ঘটনা? পাকিস্তানের শেষ দিকে, তাও সে শহরে আচ্ছা, শহরে তাও সীমিত পর্যায়ে। প্রথম যেদিন বাসায় বিদ্যুতের আলো জ্বলে উঠলো সেদিন আসলে কেমন লেগেছিল আপনাদের কাছে? এটা মনে হয় যেন একটা অষ্টম আশ্চর্যের মতো মনে হয়েছে। যে হারিকেনের কপি, তখন তো আমরা ওই দোকান থেকে বোতলে করে তখন তো প্লাস্টিকের বোতল ছিল না, কাঁচের বোতল ছিল, কাঁচের বোতলে করে তেল আনা হতো। কপি বাতি ছিল, হারিকেন ছিল, এগুলো হারিকেনের চিমনি ছিল, এবং চিমনি ভেঙে যেত কিনা এই কারণে রিজার্ভে রাখা হইতো। আবার হারিকেনের সুতলে সুতি, হ্যাঁ হ্যাঁ, ওই ফিতা আর কি, ফিতাটা, হ্যাঁ ফিতা, এটা প্রত্যেকের ঘরে অ্যাডভান্স রাখা হইতো। ওই চেরাগ বলা হইতো আর কি আমাদের দেশে, চেরাগে সুতলি এগুলোই চলতো। এখন এটার মধ্যে হঠাৎ করে একটা মাত্র বাল্ব জ্বলে পুরা ঘর আলোকিত হয়ে গেল, পুরা বাড়ি আলোকিত হয়ে গেল। এটা তখন সেটা তো একটা ঈদের দিনের মতো ছিল মনে হয়। সেটা একটা ঈদের আনন্দের মতো মনে হইতো। একটা সুইচ দিলে পুরা আলোকিত হয়ে গেল। আর এখন তো এটা অ্যাভেলেবল হয়ে গেছে। এখন অন্ধকারটাই আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় যে অন্ধকার আছে কেন? এখন অন্ধকারটাই আমাদের কাছে এখন আশ্চর্যের বিষয়। ঠিক আছে মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা রইল আপনাকে। হ্যাঁ, তোমাদের অনেক শুভেচ্ছা। তোমাদের তো এখন বর্তমান প্রজন্ম এবং সবারই উত্তর সমৃদ্ধি কামনা করি। দর্শক, কথা বলছিলাম মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে, একটু জানতে চাচ্ছিলাম যে সেই 60-এর দশক 70-এর দশকে ঈদগুলো কেমন ছিল, কেমন দিন তারা কাটিয়েছিলেন সেই প্রাকৃতিক নির্মলতার মধ্যে। তো আজকে এখানেই শেষ করছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর একটা কথা বলে যাচ্ছি, ঈদের সময় সড়ক দুর্ঘটনা প্রচুর বেড়ে যায়, যেখানে যাবেন নিরাপদে চলাফেরা করবেন। আপনার ঈদ আপনার পরিবারের জন্য হোক নিরাপদ। ভালো থাকবেন, ঈদ মোবারক।